অ্যালবার্ট বলে যুদ্ধ, এখন শুধু যুদ্ধ, যুদ্ধ ছাড়া আর কোনো কথা হইব না। সিলভা বলে আমি একমত। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি লয়েড, গ্যালিলিও, ব্যাবিলিয়ন, ডালিয়া ক্রো তারা সবাই টেলিপোর্ট হয়ে কোথায় যেন যাচ্ছে। গাইস, এই জায়গায় কি হইল এগুলা? গল্পে ঘটনা অলরেডি ঘটে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স এনিমের এপিসোড 7। তো গাইস, আমি বলেছিলাম এই সপ্তাহে সেভেন্থ প্রিন্স এনিমের 2টি এপিসোড আপলোড করব, কারণ এর জন্য আপনারা অনেক ডিমান্ড করছিলেন। তাই ভাবলাম এই সপ্তাহে 2টা এপিসোডই দেই, একটু পরিশ্রম না হয় বেশিই করলাম। তো গাইস, এর আরও একটি কারণ আছে। খুব দ্রুতই আমাদের এই টপিক এক্সএম পরিবারে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, তাই মনে করতে পারেন এটা সেই উপলক্ষে একটা বোনাস ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা, 1K কমপ্লিট হওয়ার পর আপনাদের জন্য একটা সারপ্রাইজ এনিমে রয়েছে। অর্থাৎ 1K কমপ্লিট হওয়ার পর একটা স্পেশাল ভিডিও আসবে, সেখানেই এই এনিমেটা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন না, আমার এই চ্যানেলটি স্টার্ট করার আগে 4টা মাস্টারপিসের কথা ভেবে রেখেছিলাম। একরকম বলতে পারেন ময়দানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে নেমেছি। আর তারই ধারাবাহিকতায় একটি এনিমে বর্তমানে চলমান আছে, সেটি হলো সেভেন্থ প্রিন্স। আর দ্বিতীয় এনিমেটা 1K হওয়ার পর রিভিল করব। আর বাকি 2টা এনিমে নিয়ে আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। যেদিন এর এক্সপ্লেন আনবো সেদিন এই এনিমেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, যারা 1K স্পেশাল ভিডিওটি দেখতে চাচ্ছেন, এজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দ্রুত 1K সাবস্ক্রাইব কমপ্লিট করুন। গাইস, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর গাইস, এতে আপনাদেরই লাভ, কারণ 1K কমপ্লিট হলে আপনারা একটা অস্থির এনিমে সম্পর্কে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, চলুন, অনেক কথা বলে ফেললাম, এখন গল্পের দিকে যাওয়া যাক। আমরা আগের এপিসোডে যা দেখেছিলাম, লয়েড এবং চতুর্থ প্রিন্স ডায়ান তারা 2জন মিলে একটা অসাধারণ শর্ট তৈরির পরিকল্পনা করে। আর তারই পরিপ্রেক্ষিতে সিলভা আর লয়েড প্রথমবারের মতো অ্যাডভেঞ্চার গিল্ডে যায়। আর তারা অ্যাডভেঞ্চার করে শর্ট তৈরির কিছু গুরুত্বপূর্ণ জিনিস কালেক্ট করে নিয়ে আসে। আর পরিশেষে তারা শর্টটি তৈরি করে ফেলে। তারপর লয়েড যখন রাতে শুতে যায়, সে অদ্ভুত কিছু একটা ফিল করতে পারে। এরপর এপিসোড 7-এর শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়ে রাজপ্রাসাদে অনুপ্রবেশ করেছে। লয়েড তাকে দেখে ফেললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ওই মেয়েটি তখন সেন্ট্রাল গার্ডেনে ছিল। তখন লয়েডও ওই স্থানে এসে পড়ে এবং একটি ব্যারিয়ার তৈরি করে দেয়। তখন ওই মেয়েটি ব্যারিয়ারটি ভেঙে বের হওয়ার চেষ্টা করলে সে বের হতে পারে না। লয়েড বলে এখান থেকে বের হওয়া সম্ভব নয়, কারণ এটা হলো এয়ার ক্লাস স্পেল এরিয়াল এনক্লোজার। তাহলে ঠিক আছে, চলো এখন কিছু কথা বলে নেই। তুমি কি এটা জানো না যে অনুপ্রবেশ করা একটা অপরাধ? তখনই ওই মেয়েটি কিছু একটা অ্যাক্টিভ করে বলে, আমি এটা একটা বাচ্চার উপর ব্যবহার করতে চাইনি, কিন্তু আই এম সরি। তখন লয়েড ভাবে একটি সুগন্ধি ফুলের সুঘ্রাণ, শরীর অবশ হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, এটা তো বিষ। তারপর আবার লয়েড তার ডাবল ভয়েসে কাস্টিং করে, বলে হিল ক্লাস স্পেল পিউরিফিকেশন। তখন ওই মেয়েটি বলে কোনো লাভ নেই। সে কাস্ট করে ব্ল্যাক ফ্রক। তখন তার ওই বিষধর ম্যাজিক আরও শক্তিশালী হয়ে যায়। তখন আমরা দেখতে পাই লয়েড তার বিষের প্রভাবে মাথা ঘুরে পড়ে যায়। আর ওই মেয়েটি বলে, আমি প্রথমেই বলেছি আই এম সরি, এমন কোনো কিছুই নেই যেটা আমার বিষকে প্রভাবিত করতে পারবে। তখন লয়েড ভাবে, পিউরিফাই, আমার এই ম্যাজিক যে কোনো ধরনের বিষকে প্রভাবিত করতে পারে। তবে এর মাধ্যমে এই বিষটাকে যেহেতু প্রভাবিত করা যাচ্ছে না, তাহলে এটা অজানা এবং অনেক ভয়ানক হবে হয়তো। সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে বিষের প্রভাবকে ট্রান্সমিউট করতে পারছে। কিছু বিশেষ ধরনের ট্যালেন্টেড লোকই এই শক্তি নিয়ে জন্ম নেয়। আর এমন ধরনের প্রাণঘাতী লোকদের থেকে সবাই দূরে থাকতে চায়। আর এমন ধরনের মানুষদেরকে বলা হয় দ্য ব্লাইটেড। তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি হলাম দ্য পয়জন ব্লাইটেড। জন্ম নেওয়ার সাথে সাথেই আমি বিষ ছড়াতে শুরু করেছি, তাই আমাকে বলা হয় রেন দ্য পয়জন মোথ। আই মিন বিষের বাহক অথবা ভয়ানক বিষের অধিকারী, এমন টাইপের কিছু একটা বলা হয়েছে এখানে। তখন লয়েড বলে, আরে তাই নাকি, এই কথা। এরপর আমরা দেখি ওই মেয়েটি একটা লাথি দিয়েই লয়েডের এত শক্তিশালী শিল্ড ভেঙে ফেলে। তখন তো লয়েড বলে, আয় হা, মাইয়া নাই আমার ব্যারিয়ারে ভাইঙ্গা দুর্মুস কইরা ফেলাইছে, সে এটা বিষের মাধ্যমে করেছে হয়তো। তখন ওই মেয়েটি বলে, তুমি আমার থেকে সামান্য একটু বিষ পেয়েছো, তাই তুমি মরবে না। তবে হ্যাঁ, 2-1 দিন তোমার একটু যন্ত্রণা হবে।
ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তখন লয়েড বলে, বাহ, সে এখানে তার উপস্থিতির সবগুলো প্রমাণ লোপাট করে দিয়ে গেল। তখন তো গ্রিম এসে চেঁচামেচি শুরু করে। গ্রিম বলে, মাস্টার, এটা কি ইমপ্রেস হওয়ার সঠিক সময়? লয়েড বলে, আরে গ্রিম, তুমি ঘুম থেকে উঠে গেছো? গ্রিম বলে, এটা বড় কথা নয়, আপনি আগে আমাকে বলুন, ওই বিষের প্রভাবে আপনি কি ঠিক আছেন? লয়েড বলে, আমি ইউজ করছি হিল ক্লাস স্পেল আর হিলিং ব্রিথ, তাই আমি এখন ধীরে ধীরে ঠিক হচ্ছি। সে হিলিংয়ের একটা স্পেল ব্যবহার করেছে এবং হিলিংয়ের মাধ্যমেই সরাসরি নিঃশ্বাস নিচ্ছে, তাই তার বিষে আমার ওপর কোনো সরাসরি প্রভাব পড়বে না। গ্রিম বলে, আপনি নড়াচড়া করতে পারলে তার পিছু নেননি কেন? লয়েড বলে, আমি ভাবলাম তার আস্তানা পর্যন্ত আমাদেরকে সে নিজেই নিয়ে যাবে, আমরা কেন কষ্ট করব? গ্রিম বলে, কিসের আস্তানা? লয়েড বলে, অ্যাডভেঞ্চারার গিল্ডে সিলফা আমাকে বলেছিল। গাইস, মনে আছে আমি আপনাদেরকে আগের এপিসোডে একটা বিষয় মনে রাখতে বলেছিলাম? যাই হোক, তখন লয়েড আরও বলে, আমি শতভাগ নিশ্চিত যে ওই মেয়েটি অ্যাসেসিন গ্রুপেরই একজন সদস্য। তখন ব্যাকস্টোরিটা দেখানো হয়। সিলফা বলছে, অ্যাসেসিন গ্রুপ 6জন মেম্বার, তাদের প্রত্যেকের মাথার উপরই বাউন্টি আছে, আড়ালে থাকতে পারদর্শী, বড় থেকে বড় ভয়ানক অপরাধ করেছে, তারা খুবই ঝুঁকিপূর্ণ। তো এরপর লয়েড বলে, তাদের প্রত্যেকের কাছেই ভিন্ন ভিন্ন অসাধারণ ক্ষমতা রয়েছে, সবটির মধ্যে যা ঝাঁপায়া পড়মু। গাইস, লয়েডের মাথায় আবার লাড়া দিছে। তারপর আমরা দেখি লয়েড তার ডিটেকশন পাওয়ারের মাধ্যমে পুরো শহরে ওই মেয়েটির পূর্বের উপস্থিতি ফলো করতে করতে তার দিকে এগিয়ে যাচ্ছে। তখন গ্রিম বলে, তাকে খুঁজে পাওয়া অন্য কারো পক্ষে অসম্ভব, কিন্তু আপনার জন্য নয়, তাই এটা অনেক অসাধারণ একটা বিষয়। লয়েড বলে, তার লুকিয়ে থাকার পদ্ধতিটা এতটাই খোলাখুলি যে যে কেউ এটা বুঝতে পারবে। আর গাইস, তখন তো আমরা দেখি তার যে ডিটেকশন করে যাওয়ার অ্যানিমেশনটা, সেটা কিন্তু আসলেই অসাধারণ ছিল। তখন লয়েড বলে, প্রমাণ না রাখা এটাই সবচেয়ে বড় সন্দেহ, চলো পিছে পিছে যাওয়া যাক। এরপর লয়েড ওই স্থান থেকে চলে যায়। তখন আমরা দেখি সিলফা আর শিরো বের হয়ে এসেছে। সিলফা ভাবে ওইটাকে প্রিন্স লয়েড ছিল। তারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারে না। এরপর সিন চেঞ্জ হয় ওই অ্যাসাসিন গ্রুপের দিকে। স্পাইডারের পোশাক পরা একটি লোক বলছে, তার মানে তুমি বলতে চাচ্ছ তোমাকে কেউ দেখেছে আর তুমি তাকে এমনি এমনি ছেড়ে দিয়েছো? আর গাইস, ওই ছোট্ট মেয়েটির নাম হলো র্যান। র্যান বলে, কিন্তু সে তো একটা ছোট্ট শিশু ছিল। তবে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেয়েছি। আমি দেখেছি তারা একসাথে হাজারো স্পেল বাউন্ড শট তৈরি করছে। এটা বড় একটা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তার মানে হলো আমরা অনেক। এটা বলতে না বলতেই স্পাইডারের পোশাকওয়ালা লোকটি বলে, রেন, তুমি কিন্তু একদম জেডের মতো ব্যবহার করছো, আমার এটা একদমই পছন্দ হচ্ছে না। গাইস, এই জেড, একে আপনারা অবশ্যই মনে রাখবেন। সে হলো এই এনিমের সম্পূর্ণ সিজন 1-এর মাস্টার মাইন্ড। আর সে কিন্তু কোনো সাধারণ ভিলেন হবে না। এপিসোড 8-এই আপনারা তার প্রমাণ পাবেন। তখন রেন এটা শুনে একটু হতাশ হয়ে যায়। ওই লোকটি আরো বলে, সে এখন আর আমাদের মাঝে নেই। তখন রেন বলে, এটা একদমই মিথ্যা কথা, জেট আবার ফিরে আসবে। ওই লোকটি বলে, যত সব অযথা কথাবার্তা। এরপর আমরা তাদের মধ্যে আরেকজন মহিলাকে দেখতে পাই। সে বলছে, ব্যাস, এখন সবাই থামো, কেউ একজন আমাদের চারপাশেই নজর রাখছে, কমপক্ষে এটার তো তোয়াক্কা করো। তখন আমরা দেখি লয়েড আসলে অদৃশ্য হয়েছিল। তখন লয়েড বলে, আমি ধরা পড়ে গিয়েছি। তখন রেন বলে, অসম্ভব, সে তো একটু আগেই আমার বিষের প্রভাবে ছিল। স্পাইডারওয়ালা লোকটি বলে, কি বলছো এসব? সে তো 7 প্রিন্স, তুমি যার কথা বলছো। তখন আমরা দেখি লয়েড গুটি গুটি পায়ে র্যামশো এর মডেলের মতো হেঁটে আসছে। তখন ওই মহিলাটি বলে, আরে, আসলেই কি এই ছোট্ট ছেলেটা ওই স্পেল বাউন্ড শট তৈরি করেছে? তখন আমরা আরেকটি লোককে দেখতে পাই। সে বলছে, আমি তার বিষয়ে একটা কথা শুনেছি, সে নিজেকে যতটা দুর্বল দেখায় সে কিন্তু আসলে ততটা দুর্বল নয়। তখন ওই স্পাইডারওয়ালা লোকটি বলে, যাই হোক না কেন, আমরা এখন তাকে আর ছেড়ে দিতে পারি না, সে আমাদের বেস চিনে ফেলেছে। তখন লয়েড বলে, সর ব্যারিয়ার, সে তার ব্যারিয়ার সরিয়ে দেয়। তখন গ্রিম বলে, আরে, সে ব্যারিয়ার কেন সরিয়ে দিল? লয়েড বলে, আমার মোকাবেলা এখন অসাধারণ শক্তিধর লোকদের সাথে হবে, এখন জমবে খেলা। একমধ্যে ঝাপাইয়া পুইরাই অনেক কিছু শিখতে পারবো, তাই এখন শুধু আর ডিফেন্স করে লাভ নেই। এরপর লয়েড তাওয়ের একটা ফাইটিং মুভ দেখায় এবং বলে, ট্রেস তাও অব দ্য হিয়াকা কিং। এটা ফাইটিং মুভের নাম। এখন অ্যাটাক করো, অ্যাসাসিন গিল্ড। এরপর তাদের মধ্যে একজন লয়েডের উপর অ্যাটাক করে দেয়। আর লয়েড তার সকল অ্যাটাকই শুধু ফাইটিং স্কিলের মাধ্যমেই ডিফেন্স করছিল, সে কোনো ম্যাজিক ব্যবহার করে না। অর্থাৎ সে তাওয়ের কাছ থেকে শেখা সকল ফাইটিং স্কিল এমন একটা ভয়ানক অ্যাসাসিন গিল্ডের সাথে এক্সপেরিমেন্ট করছিল। গাইস, এই লয়েড পাগলাই তো পুরাই ডেঞ্জারাস। সে ফাইট করতে করতেও নতুন কিছু শেখার চেষ্টা করছে। তখন ওই গ্রিন হেয়ারওয়ালা লোকটি লয়েডকে বলে, আরে, এখনকার সময় প্রিন্সদেরকেও কি মার্শাল আর্ট শেখানো হয় নাকি? তখন লয়েড ভাবে, আরে বাহ, তাওয়ের ডিফেন্স মুভগুলো তো অনেক ভালো কাজ করে।
বাহ গাইস, সেই তো পাগলা এতক্ষণ টাওয়ার ডিফেন্স মুভের উপর ভরসা করে ফাইট করছিল। তারপর আমরা দেখি ওই লোকটি টিকটিকির মতো অনেক দ্রুত পেছনের দিকে সরে যায়। তখন লয়েড বলে, বাহ, এই লোকটা এত ফ্লেক্সিবল কিভাবে? তখন ওই লোকটি বলে, আমি আমার বিষয়ে তোমাকে কিছু জানিয়ে রাখি। এটা বলার সাথে সাথেই সে তার হাত রিং এর মতো ঘুরিয়ে লয়েডকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু লয়েড সেটা থেকে দূরে সরে আসে এবং ওই লোকটি বলে, ছোট থেকেই আমার বডি সবচেয়ে বেশি ফ্লেক্সিবল ছিল, যে কোনো ডাইরেকশনে ঘুরতে পারি, অনেক ছোট থেকেও ছোট জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি, একটি ইঁদুরের মতো। আমি হলাম ওয়ার ব্ল্যাকগেট, ব্যাবিলন দ্য জায়ান্ট র্যাট। তখন লয়েড ভাবে তার শরীর এতটা ফ্লেক্সিবল যে বডিকে এতটা রোটেশন করার পরও তার জয়েন্টে কোনো ব্যথা হয় না। এটা তো ভাবাই যায় না। তো গাইস, এর নাম হলো ব্যাবিলন, এর নাম মনে রাখবেন। তারপর লয়েডের পেছনে আমরা আরেকজনকে দেখতে পাই। সেই লয়েডের কানে কানে বলে, মাটির সাথে মিশে যাও। তখনই লয়েড মাটির সাথে ম্যাগনেটের মতো লেগে যায়। তখন লয়েড ভাবে, এটা কি হলো, আমার শরীর অনেক ভারী মনে হচ্ছে। তখন ওই স্পাইডারওয়ালা লোকটি বলে, সে হলো ক্রো দ্য ডার্ক ক্রিপ্টর। গাইস, এক একটা নাম এক একটা অ্যাডভেঞ্চার মনে হইতেছে আমার কাছে। লোকটি আরো বলে তার অস্ত্র হলো তার মুখ। গাইস, এই কথাটা কিন্তু বাস্তবেও সত্য। মানুষের মুখই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যাই হোক, তারপর সে বলে সে কম কথা বলে, যেন কেউ তার অভিশপ্ত কথার শিকার না হয়। তারপর লয়েড বলে ইনহেন্স পাওয়ার, অর্থাৎ সে তার এনার্জি বুস্ট করে নেয়। তারপর ওই স্পাইডারওয়ালা লোকটি বলে, তো এখন পালা আমার। এটা বলেই সে লয়েডের উপর একটা ঘুষি মারতে যায়, কিন্তু লয়েড ওই ঘুষি থেকে বেঁচে যায়। তখন ক্রো, ওই অভিশপ্ত মুখওয়ালা লোকটি বলে, সে অভিশাপ থেকে রিকভার করার সময় নিজের শক্তি বাড়িয়েছে। তো অবশেষে আমরা ওই স্পাইডারওয়ালা লোকটির নামও জানতে পারি। সে বলে, আমি হলাম গ্যালিলিয়া দ্য স্পাইডার। তখন আমরা দেখি লয়েড গ্যালিলিয়ার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে তার স্পাইডারের মাধ্যমে আটকে যায়। তখন গ্যালিলিয়া বলে, আমি আমার তৈলাক্ত লিকুইডের মধ্যে ম্যাজিক্যাল মানা ট্রান্সমিউট করি, আর আমি হলাম ওই ব্ল্যাক এন্ট। তারপর লয়েড তার জামা খুলে ওই লিকুইড থেকে বের হয়ে আসে। তখন লয়েড ভাবে তার ম্যাজিক্যাল পাওয়ার তার মুখ থেকে আসে, মনে হচ্ছে এটা অভিশপ্ত শক্তি। আর সে তো দেখতে গেলে একটা নতুন ম্যাজিকের লেখকই হয়ে গেল। ম্যাজিক্যাল পাওয়ারকে ট্রান্সমিউট করার গ্যালিলিয়ার ক্ষমতা আসলেই অসাধারণ, যেমনটা রেন করতে পারে। ওই বিষওয়ালা মেয়েটির কথা বলছে। তারপর আমরা দেখতে পাই ওই মহিলাটিও অ্যাটাক করার জন্য প্রস্তুত। সে বলে বুস্ট স্ট্রেংথ। তারপর সে লয়েডের উপর অ্যাটাক করে দেয়। তখন ওই মহিলাটি বলে, কি হলো কিউটি, এমন সময় নিজেকে এক্সপোজ করছো? লয়েডের জামা খুলে ফেলার কথা বলে, তার উপর আবার হাসছো। তখন তো এসব কথা বলতে বলতে ওই মহিলাটি লয়েডের উপর সামসু কুফা অ্যাটাক করে। শরম বলতে তোমার মধ্যে কিছুই নেই, ভয় পাও ভুলে গেছো নাকি? গাইস, একটু পরেই দেখতে পাবেন এই কথাগুলো আবার এই মহিলার উপরই ফিরে আসবে। তখন সে আরো বলে, তো চলো কিউটি, তোমাকে পরিচয় করিয়ে দিই তোমার ভয়ের সাথে। তারপর ওই মহিলা নিজের পায়ে অ্যাটাক করে বলে, আমি হলাম টালিয়া দ্য 100 পেইন্টস। অর্থাৎ ওই মহিলাটি নিজের শরীরে যে অ্যাটাক করে সেটা লয়েডের শরীরে গিয়েও লাগে। আর আমি আমার করা তাণ্ডবকে অন্যের সাথে শেয়ারও করতে পারি। আর আমি হলাম পেইন ব্ল্যাক 10। লয়েড ভাবে, ওয়াও, তাই নাকি, কিন্তু এটা আসলে হয় কিভাবে? তারপর ওই মহিলাটি লয়েডের উপর ফার্স্ট দুইটা অ্যাটাক করে, আর লয়েডও অনেক দ্রুত তার অ্যাটাক থেকে দূরে সরে যায়। এরপর ওই মহিলাটি থেমে যায়। তারপর ওই মহিলাটি বলে, তো এভাবেই আমরা সবাই তোমাকে আমাদের সবার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। তবে গাইস, আমার কাছে মনে হলো স্কুলের স্যারের কাছে নেম প্রেজেন্ট করেছে। তখন ব্যাবিলিয়ন বলে, র্যান তুমি ওইখানেই থাকবে, আবার যেন বিষটা ছড়িয়ে পড়ে। তখন র্যান বলে, তো তোমরা কি এতক্ষণ পার্ট নিচ্ছিলে? তখন গ্যালিলিয়া বলে, আগে নিজেকে তো দেখো। র্যান বলে, আমি এটা ফ্যাশনের জন্য পড়িনি, আমি এটা পড়েছি যেন বিষ না ছড়ায়। তখন ডালিয়া বলে, তো কেমন লাগলো কিউটি নিজের ভয়ের সাথে পরিচিত হয়? যদি গুড বয় হয়ে যাও তাহলে হয়তো লজ্জার বিষয় আমি তোমাকে কিছু শিখিয়ে দেব। তখন তো গাইস, লয়েড পাগলায় বুড়াই খিডিমিডি দেয়। লয়েড বলে, আমি এটা বলবো না যে আমার এখানের কোনো টেকনিক সম্বন্ধে ধারণা নেই, তবে আমার এতে কিছু যায় আসে না। তখন সে এক নিমিষেই তার কাটা পা হিল করে ফেলে। ওই সময় ডালিয়ার পাও হিল হয়ে যায়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ডালিয়া বলে, এটা কি, এটা কোনো হিলিং স্পেল ছিল? এত দ্রুত এটা কাজ করলো কিভাবে? তোমার পায়ের সাথে সাথে আমার পাও হয়ে গেছে। তখন লয়েড বলে, মনে হচ্ছে আমার ঠিক হওয়ার সাথে সাথে তুমিও ঠিক হয়ে যাবে। তখন লয়েড তার হাত থেকে কাপড়গুলো খুলে সেগুলোকে তলোয়ারের মতো ধারালো করে ফেলে। লয়েড বলে, বুস্ট স্ট্রেংথ। গাইস, পাগলায় তো ডালিয়ার টেকনিক সেকেন্ডেই কপি করে ফেলাইলো। লয়েড বলে, আমি যদি তোমাকে আঘাত করি তাহলে কি হবে? আমার আঘাত আমার উপরেই লাগবে নাকি? বলা লাগবে না, করে দেখি। লয়েড বলে, ট্রেস ব্লেড আর সিলফা। এবার সে সিলফার অ্যাটাকগুলোকে কপি করবে হয়তো। তো চলো অ্যাসাসিন গিল্ড, এখন তোমাদের ডিফেন্স দেখার পালা। তো গাইস, লয়েডের ফাইটের একটা নীতি আছে। প্রথমে সে এনিমিদেরকে অ্যাটাক করতে দেয় এবং তাদের ডিফেন্স পরীক্ষা করে।
তারপর সে এনিমিদের উপর অ্যাটাক করে। তখন গ্যালিলিয়া বলে, ওই যোদ্ধাটার মতো যার কাছে আমি হেরে গিয়েছিলাম। তখন র্যান বলে, তুমি কি তার কথা বলছো যার সাথে তুমি আর ক্রো মুখোমুখি হয়েছিলে? সে তো সিলভার। এটা বলতে না বলতেই আমরা দেখি লয়েড তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন সবাই সরে গিয়ে তাদের পজিশন নেয়। তখন ব্যাবিলিয়ন বলে, এই প্রিন্সটা কি মানুষ না অন্য কিছু? মার্শাল আর্ট, তার উপর আবার সর্ড আর্টও জানে। আমি শুনেছিলাম সে বর্তমানে সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। সম্পূর্ণ বিষয়টাই কনফিউজিং হয়ে যাচ্ছে, সে আসলে কি? তখনই লয়েড ব্যাবিলনের উপর অ্যাটাক করে দিলে সে ওটা থেকে বেঁচে যায় এবং লয়েড বলে, আরে পালাচ্ছ কেন? আমি তো মাত্র শুরু করেছি, এখনই ভয় পেয়ে গেলে চলবে? তখন আমরা দেখি আসলে ব্যাবিলন লয়েডের অ্যাটাক থেকে বাঁচতে পারেনি। আসলে লয়েডের অ্যাটাকের প্রেশারটা তার উপর লেগেছে। তখন লয়েড বলে, আমি তোমার সামনে আসার সাথে সাথেই সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে গেছি, যেন তুমি আমার অ্যাটাকে মরে না যাও। তখন ক্রো লয়েডের ওপর অভিশাপ ছুড়ে মারলে লয়েড ওই স্থান থেকে অনেক দ্রুত সরে যায়। আর গ্যালিলিয়া লয়েডকে ধরতে আসলে অ্যাটাকটি গিয়ে গ্যালিলিয়ার গায়ে লাগে আর গ্যালিলিয়া গিয়ে ডালিয়ার উপর পড়ে। তখন লয়েড বলে, বেশি সময় নেই, জলদি করো, আমাকেও অনেক কিছু দেখতে হবে। তারপর লয়েড বলে, হাউস অফ ল্যাংলেস ডুয়েল ব্লেড ক্রাফট, টুইন ড্র্যাগন রাইজিং, এবং সে এই স্কিলটা দিয়ে ক্রোর উপর অ্যাটাক করে দেয়। তখন ক্রো কিছু বলতে চেয়েছিল, সে সম্পূর্ণ বলার আগেই লয়েড তার উপর অ্যাটাক করে দিয়েছিল। লয়েড বলে, কি বলতে চেয়েছিলে? সম্পূর্ণ বলনি, তাও স্লো হয়ে গেছি। যদি সম্পূর্ণ বলে ফেলতে তাহলে হয়তো থেমেই যেতাম। তখন ক্রো তার দিকে তাকিয়ে আছে। লয়েড বলে, কি হলো, রেগে গেলে নাকি? এরপর লয়েড ডাইভিং স্প্যারো বলে তার উপর আবার অ্যাটাক করে দেয়। তখন ক্রো আবার কিছু বলতে চেয়েছিল কিন্তু সে বলতে পারেনি। তখন লয়েড বলে, এবার কি বলতে চেয়েছিলে টাকলা? তুমি এই কথাটা সম্পূর্ণ বললে কি আমার চুল সব পড়ে যেত? তার সুযোগই পাওনি তুমি। টাকলা হতে চাই না আমি। তখনই গ্যালিলিয়া লয়েডকে বলে, তুমি আমাদের মধ্যে দুইজনকে মাইরা ভর্তা বানায় দিছো, তোমারে ছাড়বো না। তখন ডালিয়া বলে, আরে থামো থামো গ্যালিলিয়া, তুমি আমার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো, বেশি টানাটানি করো না, ঘটনা ঘটে যাবে। তো গাইস, এখন বুঝতে পারছেন ওই সময় এটা কেন বলেছিলাম? লয়েডকে সে যে বিষয়গুলো বলেছিল সেগুলো তার সাথেই ঘটবে। তখন তো গ্যালিলিয়া তার সম্পূর্ণ শক্তি দিয়ে লয়েডের কাছে যাওয়ার চেষ্টা করে, আর এতে গাইস ঘটনা ঘটে যায়। ডালিয়া বলে, তোমার মাথায় কি সমস্যা নাকি? আমি তোমার জালে জড়িয়ে যাওয়া সত্ত্বেও এভাবে সামনের দিকে কেন এগোচ্ছিলে? গ্যালিলিয়া বলে, আমি দুঃখিত। ডালিয়া বলে, এখন আবার এই দিকে কেন তাকাচ্ছ? তারপর লয়েড ডালিয়ার ওপর অ্যাটাক করে দেয়। তখন ডালিয়া বলে, তুমি আমার ওপর যদি এভাবে অ্যাটাক করো, আমি কিছু না করলেও তোমার অনেক ক্ষতি হবে। ভুলে যেও না আমরা দুজন জুড়ে আছি, আমি তোমার জায়গায় থাকলে কখনোই অ্যাটাক করতাম না। লয়েড বলে, হতে দাও, কোনো সমস্যা নেই, আমি দেখতে চাই আমার এটাকে কেমন যন্ত্রণা লাগে। তখন তো এটা শুনে ডালিয়া ভয় পেয়ে যায়। তারপর লয়েড উল ফ্যাং বলে ডালিয়ার উপর এমন অ্যাটাক করে, ডালিয়া গিয়ে একটা দেয়ালের সাথে বাড়ি খায়। আর ডালিয়া আঘাতপ্রাপ্ত হলে এতে লয়েডও আঘাতপ্রাপ্ত হয়। তখন লয়েড বলে, বাহ, সেই তো, সব যন্ত্রণা রিফ্লেক্ট হয়ে আমার উপর এসে পড়েছে। ওই সময় গ্যালিলিয়া লয়েডকে ধরে ফেলে এবং বলে, নিজেকে নায়ক ঠাস ঠাস মনে করো, তোমার হাতই আলাদা করে ফেলবো, দেখি এরপর তুমি কি করো। তখন আমরা দেখি লয়েড তার থেকে আবার ছুটে যায়। সে তাওয়ের আবার একটা মুভ দেখায়। লয়েড বলে, ইয়াক্কা কিন সিঙ্গেল পয়েন্ট ফোকাস, শ্যাটারিং থান্ডার বোল্ট। এটা বলে লয়েড গ্যালিলিয়ার উপর একটা ইলেকট্রিক ব্লাস্ট অ্যাটাক করে। তখন তো গ্যালিলিয়ার অবস্থা টাইট। লয়েড বলে, ব্লাস্টের প্রভাব কম করার জন্য তুমি তোমার স্পাইডারের ব্যবহার করেছো। লয়েডের ভাল লাগছে। তখন তো র্যান এটা দেখে ভয় পেয়ে যায়। লয়েড র্যানের সামনে এগোতে এগোতে বলে, তো চলো এখন তোমার বিষের প্রভাব দেখা যাক। তখন র্যান লয়েডের দিকে বিষ ছুঁড়ে মারে। লয়েড আহত হয়ে গেলেও র্যানের দিকে এগোতে থাকে। র্যান বলে, এই ছেলেটা তো সম্পূর্ণ সাইকো। তখনই গ্যালিলিয়া র্যানকে বাঁচানোর চেষ্টা করে। গ্যালিলিয়া লয়েডকে বলে, শোনো, এই মেয়েটা তার শক্তি কন্ট্রোল করতে পারে না। একবার যদি তার বিষ ছড়িয়ে পড়ে তাহলে আমাদের সবাইকেই তার খেসারত দিতে হবে। তাই সে তোমার সাথে লড়াই করতে চায় না। গাইস, আমার মনে হয় গ্যালিলিয়া এখানে এই অজুহাতের মাধ্যমে র্যানকে বাঁচাতে চায়। তখন লয়েড বলে, একটা বিষয় তো পরিষ্কার, তোমরা কেউই নিজের শক্তিকে কন্ট্রোল করতে পারো না। গ্যালিলিয়া বলে, হ্যাঁ, নেই কোনো কন্ট্রোল, এটা আমাদের জীবনের অভিশাপ। যদি আমরা আমাদের শক্তিকে কন্ট্রোল করতে পারতাম তাহলে আমাদের জীবন হয়তো অন্যরকম হতো। আমাদের কেউই কখনো অপরাধী বলতে পারতো না, আর সম্পূর্ণ দুনিয়াও আমাদের উগ্রবাদী বলতো না। এটা বলেই গ্যালিলিয়া লয়েডের উপর অ্যাটাক করে দেয়। তখন লয়েড গ্যালিলিয়ার উপর তার ম্যাজিক দিয়ে বিশেষ ধরনের একটা অ্যাটাক করে। এটা দেখে র্যান ভয় পেয়ে যায় এবং সেও লয়েডের উপর অ্যাটাক করে দেয়। লয়েড বলে, উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। র্যান বলে, চুপ থাকো, তুমি গ্যালিলিয়ার সাথে যা করলে। এটা বলতে না বলতেই গ্যালিলিয়া বলে, থামো র্যান, আমি সম্পূর্ণ ঠিক আছি। তখন সবাই একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, গ্যালিলিয়ার শক্তি কন্ট্রোলে এসে পড়েছে। তখন লয়েড বলে, আমি আমার এই অ্যাটাকের মাধ্যমে তোমাকে একটা সিল করে দিয়েছি, যেন তুমি তোমার শক্তিকে সবসময় কন্ট্রোলে রাখতে পারো।
তুমি নিজে নিজে এটা করতে পারছিলে না, তাই তোমার সাহায্যের প্রয়োজন ছিল। যেই মানা ফ্লোটা বারবার তোমার শরীর থেকে বের হচ্ছিল, এখন সেটা তোমার শরীরের ভিতরেই চলাচল করবে। আমি কখনোই কারো শরীরে সরাসরি স্পেল করিনি, কিন্তু মনে হচ্ছে কাজ হয়ে গেছে। তখন গ্যালেলিয়া কান্না করতে করতে বলে, বিশ্বাস হচ্ছে না, আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি। তখন গ্যালিলিও অনেক কান্না করতে থাকে আর র্যান তার দিকে তাকিয়ে থাকে। লয়েড বলে, এখনো সম্পূর্ণ অভিশাপ মুক্ত হওনি, তবে তুমি এখন থেকে তোমার শক্তিকে কন্ট্রোল করে ব্যবহার করতে পারবে। তখন তো ডালিয়া, ব্যাবিলিয়ান আর ক্রো তারা অবুঝ বাচ্চাদের মতো এই বিষয়গুলো দেখছিল। তখন লয়েড তাদেরকে ডাক দেয়, বলে, ওই এদিকে আসো, তোমাদেরটাও ঠিক করে দেই। তারপর লয়েড তাদের তিনজনকেও আলাদা আলাদা সিল বানিয়ে দেয়। তখন তো তারা সবাই অনেক খুশি। ব্যাবিলিয়ান বলে, বাহ, শক্তি তো আসলেই কন্ট্রোলে এসে পড়েছে। ডালিয়া বলে, হ্যাঁ সত্যি তো, সে আমাদের সম্পূর্ণ ঠিক করে দিয়েছে। তখন ক্রো বলে, আমি প্রায় 1 যুগ পর কথা বলতে পারছি, আমি কথা বলছি। এটা বলে ক্রো আবেগ আপ্লুত হয়ে পড়ে। ডালিয়া বলে, বাহ, কাউয়া তো কথা বলছে। সরি গাইস, ওটা কাউয়া না, ক্রো হবে। বেবিলিয়ান বলে, দেখো আমি এখন আর কারণ ছাড়াই টুইস্ট হচ্ছি না। ডালিয়া বলে, আমিও ঠিক হয়ে গেছি, নিজেকে ব্যথা দেওয়া ছাড়াই এখন আমি অ্যাটাক করতে পারবো। গাইস, প্রথমে এরা কি ইন্ট্রোডাকশন দিল, আর এখন এদেরকে দেখা মনে হইতেছে সম্পূর্ণ একটা কমেডিয়ানের গ্রুপ। যাই হোক, তখন ব্যাবিলিয়ন বলে, হ্যাঁ ঠিক বলেছ, 7 প্রিন্স বলেছে এখন আমরা আমাদের শক্তিকে কন্ট্রোল করে ইউজ করতে পারবো। ডালিয়া বলে, আমি করতে চাই। ব্যাবিলিয়ন বলে, হ্যাঁ অবশ্যই। আমরা দেখি ডালিয়া তার চোখ দিয়েই ব্যাবিলিয়নের গাল টানছে, আর তখন তারা খুশিতে অনেক লাফালাফি করছিল। এরপর আমরা দেখি র্যান এক কোণে বসে গম গম করছে আর কান্না করছে। গ্যালিলিয়া তার কাছে এসে বলে, অনেক ভালো হয়েছে তাই না র্যান, তুমি ওই পোশাকটা পরোনি, তবুও তোমার ভেতর থেকে বিষ বের হচ্ছে না, আর তুমি এখন যা খুশি তাই পড়তে পারবে। গাইস, তারা সবাই কিন্তু পাগল হলেও লোক ভালো। র্যান বলে, এতে আমার কিছুই যায় আসে না। তখন ব্যাবিলিয়ন এসে বলে, মিথ্যুক, তাহলে কান্না করছো কেন? র্যান বলে, আমি কান্না করছি কারণ ওই ছেলেটা আমাকে স্পর্শ করেছে। এই জন্য কান্না করছি না যে আমি এখন আমার বিষকে কন্ট্রোল করতে পারি, আর আমি যে কোনো ধরনের কাপড় পরতে পারবো, আর এতে আমার কিছুই যায় আসে না। এটা বলতে বলতে সে তার কাপড়কে ঝাড়তে শুরু করে। গাইস, আমার মনে হয় এই র্যান নামের মেয়েটা একটু ইন্ট্রোভার্ট। লয়েড বলে, মনে হচ্ছে আমার স্পেল সবার ওপর কাজ করে গেছে। তখন ডালিয়া লয়েডকে একটা কাপড় পরিয়ে দিচ্ছিল। এটা দেখে র্যান রেগে যায়। র্যান বলে, ওই, এই 7 প্রিন্স আমাদের গ্যাংয়ের মেম্বার কিভাবে হলো? আর এটা ভুলো না, ওই কাপড়টা আসলে আমার। ডালিয়া বলে, তুমি এসব কি বলছো র্যান? আর আমরা 7 প্রিন্সের প্রতি কৃতজ্ঞ, আর এটা তো আমাদের সেলিব্রেট করা উচিত। র্যান বলে, কিন্তু কিন্তু সে তো যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করছে, আর পিছু নিতে নিতে আমাদের ডেরা এসে পড়েছে, সে তো আমাদের শত্রু। তখনই গ্রিম এসে তার সাথে ঝগড়া শুরু করে। গ্রিম বলে, এই মাইয়া শুনো, কিসের যুদ্ধ কোথাকার যুদ্ধ তা জানি না, আমার মাস্টার তো স্পেল বাউন্ড শট মজায় মজায় তৈরি করছিল, তাই না যাই না উল্টো পুল্টো কথা বললো না। র্যান বলে, এটা কি ধরনের মাস্টার যে মজায় মজায় স্পেল বাউন্ড শট তৈরি করে আর অ্যাসোসিনের ডেরায় পৌঁছে যায়, আর তাই আমরা তার সাথে বন্ধুত্ব কিভাবে করতে পারি? লয়েড বলে, আরে থামো থামো, তোমরা দুজনেই থামো, একদমই কিছু মনে করবে না। এখন যেহেতু তুমি তোমার শক্তিকে কন্ট্রোল করতেই পারছো, তাহলে তুমি এটার ব্যবহার করে আমাকে দেখাও না। গ্যালিলিয়া বলে, না প্রিন্স লয়েড, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আপনাকে সবকিছু খুলে বলবো। ডালিয়া বলে, আমিও তোমার সাথে একমত, আমরা কোনো মতে খেয়ে পড়ে বেঁচেছিলাম, তারপর লয়েড আসলো এবং সে আমাদেরকে নতুন একটা পথ দেখালো। ব্যাবিলিয়ন বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ। লয়েড বলে, আরে এত ইজ্জত দিও না। গ্যালিলিয়া বলে, গল্পটা একটু বড়, তবে মনোযোগ দিয়ে শুনবেন। এক হিসেবে বলতে গেলে এটা আমাদের খারাপ কাজের পরিণতি। সবার প্রথমে আমি আপনাকে এটা বোঝাই আমরা কিভাবে হলাম একটা অ্যাসাসিন গিল্ড, আর আমাদের লিডার আসলে কি করতে পারে। দ্য ফ্যান্টম গ্লাইডেড, যার কাছে পাওয়ার অফ টেলিপোর্টেশন আছে। দ্য জেড অফ শ্যাডো উলফ। এরপর একটা ব্যাক স্টোরি দেখানো হয়, সেখানে আমরা সর্বপ্রথম জেডকে দেখতে পাই। সে বলছে, গাইস কেমন আছো তোমরা, আমি এসে পড়েছি। তখন গ্যালিলিয়া বলে, জেড আপনি এতদিন কোথায় ছিলেন? জেড বলে, আমি এমন একটা মরুভূমিতে ফেসে গিয়েছিলাম যেখানে অনেকগুলো ধ্বংস হওয়া প্রাচীর ছিল, আমি তার মধ্যে ফেসে গিয়েছিলাম। এরপর জেড গ্যালিলিওর মাথায় একটা বাড়ি দিয়ে বলে, এই নাও ধাপ্পা। জেড অনেক হাস্যরসিক একটা মানুষ ছিল। তখন ডালিয়া বলে, তুমি কি সেখানে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো? তখন গ্যালিলিয়া ন্যারেটর হয়ে বলে, দ্য ফ্যান্টম গ্লাইডেড, তার উপর থাকা অভিশাপ সবচেয়ে বেশি ভয়ানক। সে হঠাৎ করে কোনো কারণ ছাড়া টেলিপোর্ট হয়ে যায়, সে না চাইতেও। তখন তারা সবাই জেডকে বকাবকি করলে জেড বলে, আরে এত প্রশংসা কেন করছো? তখন তারা সবাই বলে, আমরা প্রশংসা করছি না। তারপর জেড একটা পয়সা বের করে, সেটা সবাইকে দেখায় এবং বলে, দেখো সবাই, এটা হলো আমাদের গিল্ডের লোগো, অথবা বলতে পারো অ্যাসোসিন গিল্ডের লোগো। গ্যালিলিয়া বলে, আমাদের লোগো? জেড বলে, আজ থেকে আমরা ওই সব কাজই করব যা কোনো অ্যাডভেঞ্চারার গিল্ড করতে পারে না। তো আমাদের পরবর্তী সকল প্ল্যানে এটা থাকবে যে
আমরা যেখানেই কাজ শেষ করব সেখানে একটা কয়েন ফেলে দিয়ে আসবো, যেন সবাই জানতে পারে আমরা এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো উগ্রবাদী নই, বুঝলে সবাই? যখন আমরা সবাইকে প্রমাণ করে দেব তখন আমাদেরকে আর লুকাতে হবে না, তখন আর আধারের ছায়ায় থাকতে হবে না, আলোর পথে চলবো আমরা। আমরা দেখতে চাই সেই ভোরের সোনালী সূর্য, আমরাও দেখতে চাই একটা সোনালী দিনের মুখ। এভাবে ভাষণ দিতে দিতে জেড আবার টেলিপোর্ট হয়ে যায়। তখন র্যান তো ঘাবড়ে যায়। ডালিয়া বলে মনে হয় আবার ফান্দে পড়ছে। ব্যাবিলিয়ন বলে এটা সবসময় ভুল টাইমেই কেন হয়। এরপর আবার প্রেজেন্টেড সিন দেখানো হয়। গ্যালিলিও লয়েডকে বলছে অ্যাসাসিন গিল্ড হওয়া সত্ত্বেও আমরা এমন কাজ করতে শুরু করেছিলাম যা সাধারণ কোনো অ্যাডভেঞ্চারাররা কখনোই করতে পারতো না। তখন তো লয়েড ওই ম্যাজিকের কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। লয়েড বলে তুমি কি আমাকে এই টেলিপোর্টেশনের বিষয়ে আরেকটু ইনফরমেশন দিতে পারবে? তখন গ্যালিলিও বলে অনেক কষ্টের পর একটা সোনালী দিনের উত্থান হয়েছিল। এই বিষয়টা তখন শুরু হয় যখন লর্ডসের লর্ড যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আর তখন আসলে হয়েছিল এটা বলতে না বলতেই আমরা ওই স্থানে জেডের টেলিপোর্টেশন দেখতে পাই। তখন তো গাইস আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম জেড আবার টেলিপোর্ট হয়ে ওই স্থানে এসে পড়লো নাকি। তখন আমরা দেখি আসলে না, টেলিপোর্টেশনটা ছিল জেডের মতোই, বাট এসেছে একটা চিঠি। তখন লয়েড খাবার খেতে খেতে ওই জিনিসটা দেখেই অবাক হয়ে যায়। আর আমরা দেখি ওই চিঠির ওপর আগুনে জলজল করা একটি লাল গোলাপ। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি শিরো আর সিলফা ওই হাইড আউটের ছাদ ভেঙে এসে পড়েছে। সিলফা বলে প্রিন্স লয়েড আমি এসে পড়েছি। সিলফা এসে পড়েছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি কোথায়? তখন আমরা দেখতে পাই ওই স্থানে আসলে কেউই নেই। সিলফা আরও বলে আমি ওনার ঘ্রাণ পাচ্ছি, সে আশেপাশেই কোথাও আছে। কোথায় সে? তখন শিরো সিলফাকে দেয়ালে টাঙিয়ে রাখা একটা চিঠি দেখায়। এই চিঠিটা নিয়ে সিলফা অ্যালবার্টের হাতে দেয়। অ্যালবার্ট এই চিঠিটা পড়তে পড়তে তার শরীরে কাঁপাকাঁপি উঠে যায়। চিঠিতে লেখা অ্যাসাসিন গিল্ডের সাথে লর্ডসের লর্ডের রাজপ্রাসাদে যাচ্ছি, আপনার ভাই লয়েড। অ্যালবার্ট কাঁপতে কাঁপতে বলে তোমার এমনটা করার কি দরকার ছিল? লর্ডসের সাথে আমাদের সম্পর্ক এমনিতেই অনেক ভয়ানক। তারা অ্যাসাসিন গিল্ডের সাথে মিলে গেছে, আর লয়েড তাদের দুই পক্ষের সাথে কি করছে? হতে পারে লর্ডস আর অ্যাসাসিন গিল্ড একসাথে কাজ করছে। লয়েডকে আবার তারা কিডন্যাপ করে নিত, তাকে আবার বন্দি করে রাখেনি তো। যুদ্ধ শুরু করতে হবে, এখনই প্রস্তুতি নাও সবাই। তখন চতুর্থ প্রিন্স গায়েন বলে আরে আগে শান্ত হও, একটা থিওরির উপর ভরসা করে এত বড় একটা রাজ্যের সাথে ঝামেলা করা একদমই ঠিক হবে না। আর আমার মাথায় এমন কোনো নামই আসছে না যে লয়েডকে কিডন্যাপ করতে পারে। অ্যালবার্ট বলে ঠিক বলেছেন আপনি, যুদ্ধ আমাদের জন্য শেষ উপায়। আর এমনিতে লয়েড অনেক শক্তিশালী, কয়েকটা গুন্ডা পান্ডা তার কিছুই করতে পারবে না। আমরা দেখি তখন সিলফা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সিলফা বলে আমি তাদের হাইড আউটে এটা পেয়েছি। অ্যালবার্ট বলে কি বলতে চাচ্ছেন আপনি? তারা লয়েডের কাপড় খুলে ফেলেছে। গাইস তারা হয়তো ভাবছে লয়েডের উপর অনেক নির্যাতন করা হয়েছে। সিলফা বলে মনে তো তাই হচ্ছে, আর কাপড়টা অনেক স্যাঁতস্যাঁতে। আমার এই বিষয়গুলো একদমই ভালো লাগছে না। এই বিষয়টা দেখে শিরো আর ডায়ানও ভয় পেয়ে যায়। তখন তো অ্যালবার্টের মাথায় রক্ত উঠে যায়। অ্যালবার্ট বলে যুদ্ধ, এখন শুধু যুদ্ধ, যুদ্ধ ছাড়া আর কোনো কথা হইব না। সিলফা বলে আমি একমত। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি লয়েড, গ্যালিলিও, ব্যাবিলিয়ন, ডালিয়া, ক্রো তারা সবাই টেলিপোর্ট হয়ে কোথায় যেন যাচ্ছে। গাইস এই জায়গায় কি হইল এইগুলা? গল্পে ঘটনা অলরেডি ঘটে গেছে। আর ওই চিঠির বিষয়টা আমি নিজেও বুঝলাম না। চিঠিটা আসার পর তারাও টেলিপোর্ট হয়ে গেল, নাকি তারা চিঠি লিখে তারপর টেলিপোর্ট হলো? আর সিলফা ওই চিঠিটা কিভাবে পেল? চিঠি আসলে কয়টা ছিল? চিঠির ঘটনাটা কি? গাইস এই সব ঘটনা নেক্সট এপিসোডে আস্তে আস্তে ক্লিয়ার করব। আর গাইস বেশি বেশি সাবস্ক্রাইব করুন। আপনারা কি একে কমপ্লিট করবেন না? একে কমপ্লিট হওয়ার পর আরও একটি ধামাকা রয়েছে। আর একটা কথা, আমার মনে হয় এই এপিসোডটা শুক্রবার দিলেই ভালো হতো, কারণ আমি যখন এই এপিসোডের ভয়েস ওভার করছিলাম ওই সময় অনেক বড় একটা গ্যাঞ্জাম লেগে গেছিল। ধীরে ধীরে তারপরে সব বিষয়গুলো আবার ঠিক করতে হয়েছে। যাই হোক, কমিউনিটি পোস্টে যেহেতু বলেছি, আর কমেন্টে আপনাদের এত রিকোয়েস্টের ঠেলায় মাথা ক্যারাবেরা হয়ে গেছিল। আবার 1K উপলক্ষেও আপনাদের একটা বোনাস স্পেশাল দিতে চেয়েছিলাম, তাই আর কি এমনটা করা। যাই হোক গাইস, আপনারা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর 1Kটা দ্রুত কমপ্লিট করুন যদি ওই ভিডিওটা দেখতে চান। আজ আর কথা বলবো না গাইস, ভালো লাগতেছে না। বাই বাই।